প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিনান্স ও ব্যাংকিং এর আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের আলোচনা করার পালা আমাদের যারা 2027 সালের এসএসসির শিক্ষার্থীরা আছো এবং যারা নবম শ্রেণীর শিক্ষার্থীরা আছো, তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাসের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তৃতীয় অধ্যায়। এই অধ্যায়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই বলে নিই এই অধ্যায়টা সম্পর্কে। অধ্যায়টাতে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, অনেক প্রত্যেকটার বিনিয়োগ ক্ষেত্র সম্পর্কে বলা আছে এবং শেয়ার বাজার কেমন, লভ্যাংশ কেমন হবে, এই সব কিছু সম্পর্কে বলা আছে। তো এই পুরো অধ্যায়টাই আমরা ধাপে ধাপে বা পর্বে টাইপ ভিত্তিকভাবে সাজিয়েছি। তো আজকে আমরা প্রথম পর্বে বা প্রথম টাইপে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শেয়ারের শ্রেণীবিভাগ এবং এটার ধারণা সম্পর্কে। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটাই হচ্ছে এটা এই অধ্যায় থেকে, শেয়ারের শ্রেণীবিভাগ। এখানে আমরা টোটাল 5টা ধরনের শেয়ারের শ্রেণীবিভাগ করব এবং প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। এটা থেকে যেমন আমাদের সৃজনশীল প্রশ্নও আসতে পারে, ঠিক তেমনিভাবে আমাদের এমসিকিউ প্রশ্নের জন্য কিন্তু এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। সো বুঝতে পারছো এর গুরুত্ব কতটুকু। সো আমরা এখন একটু দেখব যে আমাদের এই প্রথম টপিকটা অর্থাৎ শেয়ারের শ্রেণীবিভাগ এবং ধারণা, এখান থেকে কি কি বহু নির্বাচনী প্রশ্ন তোমার পরীক্ষায় থাকতে পারে এবং বিগত সালে কি কি প্রশ্ন চলে এসেছে সেগুলো একটু দেখে নেব। তো প্রথমে আমরা একটা উদ্দীপক এখানে দেখতে পাচ্ছি। এখানে উদ্দীপকটাতে বলা হয়েছে জনাব রুম্মান 5 লক্ষ টাকা 3 বছরের জন্য একটি স্বনামধন্য কোম্পানির এমন একটি খাতে বিনিয়োগ করেছেন যা থেকে নিয়মিত আয় পেলেও বন্ড মালিকদের দাবি মেটানোর পর তাদের পাওনা পরিশোধ করা হবে। আমরা একটা সিরিয়াল জানি এবং সিরিয়ালটা যদি আমরা মনে রাখি তাহলে খুবই ভালো। সেটা হচ্ছে সবার প্রথমে বন্ড মালিকদের দাবি পূরণ করতে হয়, তারপর ডিবেঞ্চার মালিকদের দাবি পূরণ করতে হয়, ডিবেঞ্চার মালিকদের পরে থাকে অগ্রাধিকার শেয়ার মালিক, অগ্রাধিকার শেয়ার মালিকদের দাবি পূরণ করতে হয়, তারপর থাকে সাধারণ শেয়ার মালিক, তারপরে শেয়ার বলতে এখানে সাধারণ শেয়ার মালিকদেরকে বোঝানো হয়, সাধারণ শেয়ার মালিক, এবং সবার শেষে বিলম্বিত শেয়ার মালিকদের দাবি পূরণ করতে হয়। সো এই সিরিয়ালটা একটু আমরা মনে রাখবো। প্রথমে বন্ড, তারপরে ডিবেঞ্চার, তারপর অগ্রাধিকার, তারপর সাধারণ এবং সবার শেষে বিলম্বিত শেয়ার মালিকদের দাবিটা আমরা পূরণ করে থাকি। তাহলে এখন কিন্তু আরো ইজি হবে প্রশ্নের অ্যান্সার করা। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি সে এমন একটা খাতে বিনিয়োগ করেছে যেখানে সে নিয়মিত আয় পায়, কিন্তু বন্ড মালিকদের দাবি পরিশোধ করার পরে তার দাবিটা পরিশোধ করতে হয়। তাহলে এটা আমরা বলতে পারি অগ্রাধিকার শেয়ার। ঠিক আছে, অগ্রাধিকার শেয়ার। তারপর চলে যাই 2 নাম্বার প্রশ্ন, জনাব জব্বার আলীর বিনিয়োগের পূর্বে বিবেচনা করা উচিত। এবার তাহলে দেখো জব্বার আলী সম্পর্কে কি বলা হয়েছে। জব্বার আলীর কথা বলছে অবসর সময়ে প্রাপ্ত অর্থ শেয়ারে বিনিয়োগ করতে চাইলে তার বন্ধু তাকে বিভিন্ন তথ্য সরবরাহ সহ শেয়ার কেনা বেচার কাজে নিয়োজিত প্রতিষ্ঠানের খোঁজ নিতে বলে। আচ্ছা, এখন দেখো এখানে বলছে সে অবসর সময়ে যতটুকু টাকা পেয়েছে সেই টাকা দিয়ে শেয়ারে বিনিয়োগ করতে চাচ্ছে। তো শেয়ারে যেহেতু সে বিনিয়োগ করতে চাচ্ছে, সেক্ষেত্রে সে শেয়ার কেনার আগে তথ্য যেখান থেকে সরবরাহ করা যায় অর্থাৎ শেয়ার বাজারের যে তথ্য সেটা সম্পর্কে আগে সে জ্ঞান নিতে বলল, তারপরে সে শেয়ার ক্রয় করার কথা বলছে। এবার আসো প্রশ্নের মধ্যে চলে যাই। প্রশ্নে বলছে জনাব জব্বার আলীর বিনিয়োগের পূর্বে বিবেচনা করা উচিত। সে যদি শেয়ারে বিনিয়োগ করতে চায় অর্থাৎ সাধারণ শেয়ারে যদি সে বিনিয়োগ করতে চায় তাহলে তাকে কি কি বিষয় বিবেচনা করতে হবে। কোম্পানির আর্থিক তথ্য বিশ্লেষণ করতে হবে, দেশের শিল্প খাত ও অর্থনৈতিক অবস্থার তথ্য সম্পর্কে জানতে হবে, শেয়ার বাজার সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে হবে। দেখো প্রত্যেকটাই কিন্তু এখানে সঠিক। কেন? কারণ তুমি যদি সাধারণ শেয়ারে বিনিয়োগ করতে চাও, যে কোম্পানি সাধারণ শেয়ারে বিনিয়োগ করতে চাইবে সেই কোম্পানির তথ্য সম্পর্কে আগে তোমাকে জ্ঞান রাখতে হবে, অর্থাৎ আদৌ তুমি সেখান থেকে কোনো লভ্যাংশ পাবে কিনা, তোমাকে লাভের অংশ দেওয়া হবে কিনা, তোমার জন্য এই কোম্পানিটা লাভজনক কিনা,
এই খাতগুলো বা এই বিষয়গুলো তোমাকে আগে বিবেচনা করতে হবে। তারপর দেখো দ্বিতীয় বলছে শেয়ারের দেশের শিল্প খাত এবং অর্থনৈতিক অবস্থা। একটা দেশের অর্থনৈতিক অবস্থার উপরেই কিন্তু শেয়ার বাজারটা ডিপেন্ড করে। অর্থনৈতিক অবস্থা ভালো থাকলে শেয়ার বাজারও খুব ভালো চলে, আবার অর্থনৈতিক অবস্থা যদি ভালো না থাকে শেয়ার বাজার কিন্তু খুবই ডাউনে চলতে থাকে। তাই জন্য তোমাকে শিল্প খাত অর্থনৈতিক অবস্থা দুইটা সম্পর্কেই তথ্য রাখতে হবে। প্লাস যারা শেয়ার বাজারে রেগুলার বিনিয়োগ করে বা যারা শেয়ার বাজার সম্পর্কে ভালো জানে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তোমার তারপরে শেয়ার বাজারে বিনিয়োগ করতে হবে। তুমি যদি শেয়ার বাজার সম্পর্কে না জানো বা সেই সম্পর্কে যদি তোমার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু তুমি এই শেয়ার বাজারে বিনিয়োগ করে লাভ করতে পারবে না। তাই এখানে অ্যান্সার কিন্তু প্রত্যেকটাই হচ্ছে। এরপর চলে যাই 3 নাম্বার প্রশ্ন, বোনাস শেয়ার কিসের মাধ্যমে তৈরি হয়? বোনাস শেয়ারটা কখন তৈরি হয়? যখন আমরা মুনাফার অংশটা লভ্যাংশ হিসেবে শেয়ার হোল্ডারদেরকে দিতে পারি না, অর্থাৎ ধরো তোমার কাছে অ্যাভেলেবেল টাকা নেই, তখনই তো তুমি বোনাস শেয়ারটা শেয়ার হিসেবে আর কি লভ্যাংশটাকে দিবে। তাহলে এখানে আমরা বলতে পারি কি অবন্টিত মুনাফা। যখন তোমার অবন্টিত মুনাফা থাকে এই অবন্টিত মুনাফা থেকেই মূলত বোনাস শেয়ার তৈরি হয়। এরপর চলে যাচ্ছি 4 নাম্বার প্রশ্ন, প্রত্যাশিত আয় বিবেচনায় অধিক উপার্জনের জন্য সম্ভাবনাময় শেয়ার কোনটি? প্রত্যাশিত আয় বিবেচনায় অধিক উপার্জনের জন্য সম্ভাবনাময় শেয়ার কোনটি? তুমি যদি অনেক বেশি পরিমাণে উপার্জন করতে চাও একটা শেয়ার থেকে তাহলে তোমার জন্য বেস্ট অপশন হচ্ছে সাধারণ শেয়ার। কারণ অগ্রাধিকার শেয়ারে তোমার আয়ের পরিমাণটা বা লভ্যাংশের পরিমাণটা ফিক্সড থাকে। যেখানে তোমার ফিক্সড থাকে সেখান থেকে কিন্তু তুমি অধিক উপার্জন করতে পারবে না। যেখানে ফিক্সড থাকে না সেখান থেকেই কিন্তু অনেক বেশি পরিমাণে উপার্জন করার একটা চান্স থাকে। তাই এখানে অ্যান্সার হবে ক নাম্বার। তারপর দেখো 5 নাম্বার প্রশ্নে চলে যাই। বিলম্বিত শেয়ারের বৈশিষ্ট্য হলো, বিলম্বিত শেয়ারে কি কি বৈশিষ্ট্য থাকে? দেখো সকলের পরে লভ্যাংশ পাওয়া যায়, আমরা কিন্তু এখানে একটা সিরিয়াল দেখেছিলাম বিলম্বিত শেয়ার মালিকদেরকে সবার শেষে লভ্যাংশ দেওয়া হয়, সো এটাকে আমরা মানতে পারি। তারপর বলছে সকলের আগে লভ্যাংশ পাওয়া যায়, একদমই না, সকলের আগে কখনোই লভ্যাংশ পাওয়া পসিবল না। তবে আনুপাতিক হারে লভ্যাংশ দেওয়া হয়, সবার শেষেই দেওয়া হয় কিন্তু আনুপাতিক হারে, একটা অনুপাতের উপর ডিপেন্ড করে বা পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে এখানে লভ্যাংশটা দেওয়া হয়। 6 নম্বর প্রশ্ন, প্রবর্তকের শেয়ার কি নামে পরিচিত? এই যে এখানে আমরা যে বিলম্বিত শেয়ার পড়েছি এই বিলম্বিত শেয়ারেরই আরেকটা নাম হলো প্রবর্তকের শেয়ার। তাহলে এখানে প্রবর্তকের শেয়ার বলতে আমরা বিলম্বিত শেয়ারটাকে বুঝে থাকি। তারপর দেখো 7 নাম্বার প্রশ্ন, 7 নাম্বার প্রশ্ন বলছে নিচের কোনটিকে প্রবর্তকের শেয়ার বলে অভিহিত করা হয়? মাত্রই আমরা দেখলাম প্রবর্তকের শেয়ার আমরা কোনটাকে বলতে পারি? বিলম্বিত শেয়ারকে আমরা সাধারণত প্রবর্তকের শেয়ার বলতে পারি। তারপর চলে যাচ্ছি 8 নাম্বার প্রশ্ন, কোন জাতীয় শেয়ার বিনিয়োগ অধিক ঝুঁকিপূর্ণ? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ খাত বা সবচেয়ে ঝুঁকিপূর্ণ শেয়ার হলো সাধারণ শেয়ার। কারণ হচ্ছে সাধারণ শেয়ারে কোনো গ্যারান্টি নেই, তুমি লভ্যাংশ পেতেও পারো নাও পেতে পারো, এখানে কোনো ফিক্সড পরিমাণ বলা থাকে না যে এই পরিমাণেই তোমাকে লভ্যাংশ দেওয়া হবে। তাই এর জন্য এটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটা বিনিয়োগ খাত। 9 নম্বর প্রশ্ন, অগ্রাধিকার শেয়ার মালিকদের অসুবিধা কোনটি? অর্থাৎ অগ্রাধিকার শেয়ারে বিনিয়োগ করার অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এখানে সীমিত আয় থাকে, মানে তুমি চাইলেও এখান থেকে অনেক বেশি পরিমাণে আয় করতে পারবে না, কারণ এখানে তোমার আয়ের পরিমাণটা নির্দিষ্ট থাকে, আর নির্দিষ্ট থাকে বিধায় কিন্তু এখানে অল্প অল্প আয় হয়, অনেক বেশি পরিমাণ লাভ করা একসাথে পসিবল হয় না। তারপর চলে যাই 10 নম্বর প্রশ্নে, পুরাতন শেয়ার মালিকগণ কোন ধরনের শেয়ার ক্রয়ে অগ্রাধিকার পেয়ে থাকে? পুরাতন শেয়ার মালিকগণ অর্থাৎ ধরো এখন যারা তোমার কাছে শেয়ার মালিক আছে, তুমি যখন আবার পুনরায় শেয়ার বিক্রি করবে
তোমার ওই পুরাতন শেয়ার মালিকরা কিন্তু আগে অধিকার পাবে, কারণ তারাই কিন্তু অলরেডি তোমার বর্তমান শেয়ার মালিক। তাই তাদের কাছে আগে তোমার বিক্রি করতে হবে এবং বাকিদের কাছে বা জনসাধারণের কাছে পরে বিক্রয় করতে হবে। সো এইটাকেই আমরা বলে থাকি রাইট শেয়ার। যখন পুরাতন শেয়ার মালিকরা অগ্রাধিকার পায় বা অধিকার পায়, তাদের এই অধিকার থেকে যেই শেয়ারটা ক্রয় করে থাকে সেটাকে আমরা বলে থাকি রাইট শেয়ার বা অধিকারযোগ্য শেয়ার। তারপর আমরা একটা উদ্দীপক দেখে নিই। মিস রেহানা একজন বিনিয়োগকারী। তিনি তার 5 লক্ষ টাকা দিয়ে একটি স্বনামধন্য কোম্পানির শেয়ার কিনলেন। কোম্পানিটি মিস রেহানাকে সকল শেয়ার হোল্ডারদের দাবি মেটানোর পর লভ্যাংশ প্রদান করে। দেখো, 5 লক্ষ টাকা দিয়ে সে একটা স্বনামধন্য কোম্পানির শেয়ার কিনেছে এবং সে একজন বিনিয়োগকারী। তাহলে তার সেই শেয়ারটা কোন ধরনের শেয়ার, এবং লাস্টে আরেকটা হিন্টস দেওয়া আছে, সবার দাবি মেটানোর পর তাকে লভ্যাংশ দেওয়া হয়। আমরা কিন্তু এখানে একটা সিরিয়াল দেখেছি, দেখো, সবার দাবি মেটানোর পরে সাধারণ শেয়ার মালিকদের দাবি মেটানো হয় এবং বিলম্বিত শেয়ার হচ্ছে শুধুমাত্র যারা প্রবর্তক তাদের জন্য। এখানে কিন্তু মিস রেহানা কোনো প্রবর্তক নয়, সে হচ্ছে একজন বিনিয়োগকারী, প্রত্যেকটা প্রতিষ্ঠানে সে বিনিয়োগ করে। সো এখানে সে যেটা ক্রয় করেছে সেটা হলো সাধারণ শেয়ার। তাহলে সে মানে মিস রেহানা এখানে ক্রয় করেছে সাধারণ শেয়ার। এবার দেখো 12তে বলছে বিনিয়োগকৃত অর্থ থেকে মিস রেহানা কি হারে লভ্যাংশ পেতে পারে। দেখো, সবার দাবি মেটানোর পরে লাস্টে গিয়ে তাকে দাবি মেটানো হবে। সো এখানে সে সীমিত হারে লভ্যাংশ পেতে পারে। একদম শুরুতে বন্ড মালিকরা যতটুকু পায়, তারপর ডিবেঞ্চার মালিক, তারপর অগ্রাধিকার শেয়ার মালিক, সবাইকে মেটানোর পরে গিয়ে সাধারণ শেয়ার মালিকরা তাদের দাবি পেয়ে থাকে। সো এখানে তার পরিমাণটা, পার্সেন্টেজটা কিন্তু কমে যাচ্ছে, তাই অবশ্যই সে সীমিত হারে লভ্যাংশ পেতে পারে। এখানে যদি বলা হতো সে একজন প্রবর্তক এবং সে বিলম্বিত শেয়ারে বিনিয়োগ করেছে, তাহলে আমরা বলতে পারতাম আনুপাতিক হারে সে লভ্যাংশ পেতে পারে, কারণ বিলম্বিত শেয়ার মালিকদেরকে আনুপাতিক হারে লভ্যাংশ দেওয়া হয়। তারপর চলে যাই 13 নম্বর প্রশ্ন, কে কোম্পানির লভ্যাংশ পায়? সাধারণত যারা শেয়ার মালিক তারাই কোম্পানির লভ্যাংশ পাবে। বন্ড মালিক, ডিবেঞ্চার মালিক এরা কখনো লভ্যাংশ পায় না, এরা যেটা পায় সেটাকে আমরা সুদ বলে থাকি। তাহলে এখানে লভ্যাংশ পায় শেয়ারের মালিকরা। 14 নম্বর প্রশ্ন, কোন খাতে বিনিয়োগের সুযোগ বেশি? কোন খাতে বিনিয়োগের সুযোগ বেশি? দেখো, বিনিয়োগের সুযোগ বেশি আবার ঝুঁকিও বেশি, দুইটাই বেশি সাধারণ শেয়ারের ক্ষেত্রে। কোন খাতে বিনিয়োগের সুযোগ বেশি? সাধারণ শেয়ার, এই খাতে বিনিয়োগের সুযোগটা বেশি থাকে, আবার ঝুঁকিও বেশি থাকে। যেমন দেখো, পরের প্রশ্নই বলা হয়েছে অধিক ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কোনটি? আমরা কিন্তু অলরেডি এটার অ্যান্সার করেছি। অধিক ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা অধিক ঝুঁকিপূর্ণ শেয়ার যদি বলা হয়, সেখানে অ্যান্সার হবে সাধারণ শেয়ার ক্রয়। এবং এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, দেখো এটা বিগত অনেকগুলো বোর্ডে চলে এসেছে, প্লাস আমরা এখানে একটা স্কুলেও কিন্তু এটা দেখতে পাচ্ছি। তারপর চলে যাই 16 নম্বর প্রশ্ন, কোন শেয়ার মালিকগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কোম্পানিকে নিয়ন্ত্রণ করে? কোন শেয়ার মালিকগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কোম্পানিকে নিয়ন্ত্রণ করে? ভোট দিতে পারে শুধুমাত্র সাধারণ শেয়ার মালিকগণ। ঠিক আছে, ভোট দিতে পারবে শুধুমাত্র সাধারণ শেয়ার মালিকগণ। আর কোনো শেয়ার, কোনো বন্ড, ডিবেঞ্চার কেউই কিন্তু ভোট দিতে পারে না। ভোট শুধুমাত্র সাধারণ শেয়ার মালিকগণেরই আছে, এই অধিকারটা আছে। 17 নম্বর প্রশ্ন, কোন প্রকার বিনিয়োগে নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়া যায়? দেখো, নির্দিষ্ট হারে এবং লভ্যাংশের কথা বলা হয়েছে। সো নির্দিষ্ট হারে লভ্যাংশ শুধুমাত্র অগ্রাধিকার শেয়ার মালিকগণই পায়, আর কেউ পায় না। তাহলে এখানে অ্যান্সার হবে অগ্রাধিকার শেয়ার মালিকগণ। 18 নম্বর প্রশ্ন, অগ্রাধিকার শেয়ার মালিকের অসুবিধা কোনটি? অসুবিধা কিন্তু আমরা অলরেডি পড়েছি। অসুবিধা হলো সীমিত আয়। অগ্রাধিকার শেয়ারে আয়ের পরিমাণ কম থাকে, সীমিত পরিমাণ আয় হয়, চাইলেও অধিক পরিমাণ আয় আমরা করতে পারি না। সো এটাই হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা। 19 নম্বর প্রশ্ন, কোনটিকে
রাইট শেয়ার বলা হয়। দেখো রাইট শেয়ার নিয়েও কিন্তু আমরা অলরেডি পড়েছি। রাইট শেয়ার বলা হয় পুরাতন শেয়ার মালিকরা তাদের অধিকার থেকে যে শেয়ারটা ক্রয় করে তাকে আমরা বলে থাকি রাইট শেয়ার। তারপর দেখো 20 নম্বর প্রশ্নে চলে যাই। অগ্রাধিকার শেয়ারের সুবিধা। দেখো এতক্ষণ আমরা পড়ছিলাম অসুবিধা, এখন এসেছে এটা সুবিধাটা কি, মানে অগ্রাধিকার শেয়ার আমরা কেন ক্রয় করতে পারি বা এখান থেকে আমরা কি কি বেনিফিট পেতে পারি সেটা বলা হয়েছে। তো প্রথমে দেখো সীমিত আয়, এটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি, এটা হচ্ছে একটা অসুবিধা। সীমিত আয় থাকে, এটা একটা অসুবিধা। সো আমরা বুঝতে পারছি তাহলে অ্যান্সার কি হবে, আয়ের ওপর অগ্রাধিকার থাকে এবং নির্দিষ্ট হারে আয় পায়। যারা অগ্রাধিকার শেয়ার ক্রয় করে তারা সাধারণত সাধারণ শেয়ার মালিকদের চেয়ে আগে অগ্রাধিকার পায় মুনাফা বন্টনে বা সম্পত্তি বন্টনে। সো আয়ের ওপর একটা অগ্রাধিকার থাকে এবং নির্দিষ্ট পরিমাণে আয় থাকে। তুমি আয় এখান থেকে পাবে, অর্থাৎ লভ্যাংশ পাবেই। কোম্পানির মুনাফা হোক আর না হোক তোমাকে লভ্যাংশ দেওয়া হবেই, মাস্ট এটা। সো এর জন্য আমাদের নির্দিষ্ট হারে আয় থাকে, এটা একটা সুবিধা। সো এখানে দুইটা সুবিধা আমরা পেয়ে যাচ্ছি, 1 এবং 3। তারপর 21 নম্বর প্রশ্ন। এবার দেখো আবার বলছি কি অগ্রাধিকার শেয়ারের অসুবিধা কোনটি। অগ্রাধিকার শেয়ারের অসুবিধা হচ্ছে এরা ভোটাধিকার পায় না, কারণ একটা অগ্রাধিকার শেয়ার মালিকদের কখনো ভোটাধিকার থাকে না, এই ভোটাধিকারটা থাকে শুধুমাত্র সাধারণ শেয়ার মালিকদের। তো এখানে ভোটাধিকার থাকে না, এটা একটা অসুবিধা। এবং আয়ের পরিমাণ সীমিত থাকে, এটাও কিন্তু একটা অসুবিধা। তারপর দেখো সম্পদের ওপর দাবি থাকে না, এটা একটা ভুল কথা। সম্পদের ওপর দাবি থাকে এবং সাধারণ শেয়ার মালিকদের চেয়ে তারা আগে অগ্রাধিকার পায় বা সুবিধা পায়। সো এখানে অ্যান্সার হবে 1 এবং 2। তারপর 22 নম্বর প্রশ্নে চলে যাই। অগ্রাধিকার শেয়ারে আয় কম হবার সম্ভাবনা থাকে কেন? অগ্রাধিকার শেয়ারে আয় কম হওয়ার সম্ভাবনাটা কেন থাকে সেটাই এখানে জানতে চাওয়া হয়েছে। অধিক ঝুঁকির কারণে। দেখো এখানে কিন্তু অধিক ঝুঁকি নাই, আমরা জানি অধিক ঝুঁকি থাকে হচ্ছে আমাদের সাধারণ শেয়ারের ক্ষেত্রে অধিক ঝুঁকি থাকে। সো এটা এখানে হচ্ছে না। নির্দিষ্ট সুদের কারণে এবং কম ঝুঁকির কারণে। এখানে আমাদের আয় কম হয় কেন? কারণ এখানে নির্দিষ্ট পরিমাণ সুদ বা অগ্রাধিকার শেয়ারে সাধারণত লভ্যাংশ থাকে, সেটাই এখানে সুদ আকারে লেখা হয়েছে। তো নির্দিষ্ট সুদের কারণে এবং কম ঝুঁকির কারণে, অর্থাৎ ঝুঁকি এখানে কম, কারণ তুমি নির্দিষ্ট পরিমাণ আয় বা নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ পাবে, এটা ফিক্সড। সো এখানে অ্যান্সার হবে 2 এবং 3। 23 নং প্রশ্ন। বিনিয়োগকারীরা নিচের কোন খাতে বিনিয়োগ করলে কোম্পানির ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না? কোম্পানির ওপর নিয়ন্ত্রণ শুধুমাত্র সাধারণ শেয়ার মালিকরাই পায়, কারণ তাদের কাছে ভোটাধিকার থাকে এবং ভোট দিলেই শুধুমাত্র এই নিয়ন্ত্রণ করা পরিচালনা করার অধিকারটা পাওয়া যায়। সো এইখানে আমরা বুঝতে পারছি বন্ড মালিকরা, এদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, ডিবেঞ্চার মালিকদেরও কোনো নিয়ন্ত্রণ থাকে না, আবার অগ্রাধিকার শেয়ার মালিকদেরও কোনো নিয়ন্ত্রণ থাকে না, কারণ এদের কোনো ভোটের অধিকার নেই। এরা ভোট দিতে পারে না, কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে না, কোম্পানি পরিচালনাও করতে পারে না। শুধুমাত্র এরা বন্ড মালিক বা অগ্রাধিকার শেয়ার মালিক হিসেবে কোম্পানিতে এক্সিস্ট করে। আচ্ছা, তারপরে চলে যাই 24 নাম্বার প্রশ্ন। কোন শেয়ারে দাবি সকলের পরে মেটানো হয়? দেখো এই অ্যান্সারটা দুইটাই হতে পারে। যদি তোমার প্রশ্নে বিলম্বিত শেয়ার না থাকে, যদি তোমার প্রশ্নের মানে অপশনের মধ্যে বিলম্বিত শেয়ার না থাকে তাহলে অ্যান্সার হবে সাধারণ শেয়ার। আর যদি তোমার প্রশ্নে বিলম্বিত শেয়ার এই অপশনটা যদি থাকে তাহলে অবশ্যই বিলম্বিত শেয়ারই কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে, এটা মাস্ট। কারণ দেখো এই সিরিয়ালেই সবার শেষে বিলম্বিত শেয়ার মালিকরাই দাবি পায়, এবং যদি তোমার কোনো কারণে এটা না থাকে সেক্ষেত্রে কিন্তু সাধারণ শেয়ার মালিকরাই দাবি পাবে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু আমরা কোশ্চেনের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের গ নাম্বার অপশনে বিলম্বিত শেয়ারটা আছে, সো অবশ্যই বিলম্বিত শেয়ারটাই কিন্তু অ্যান্সার হবে, কারণ বিলম্বিত শেয়ার মালিকরাই সবার শেষে দাবি পায়। 25 নাম্বার, বিলম্বিত শেয়ার মালিক কারা? যারা একটা কোম্পানির প্রবর্তক। প্রবর্তক বলতে আসলে আমরা বুঝে থাকি যারা উদ্যোক্তা বা যারা প্রথম স্টার্ট করেছে বা যাদের মাথা থেকে ওই কোম্পানিটা স্টার্ট করার যে ইয়াটা কি বলে ধারণাটা, সেই ধারণাটা
এসেছে তাদেরকে আমরা সাধারণত প্রবর্তক বলে থাকি। তারপর চলে যায় ২৬ নাম্বার প্রশ্ন। এখানে বলছে শেয়ার বিক্রয়ের ক্ষেত্রে যখন পুরাতন শেয়ার মালিকগণ ওই শেয়ার ক্রয়ে অগ্রাধিকার পেয়ে থাকে তাকে কি বলে? শেয়ার বিক্রয় ক্ষেত্রে পুরাতন শেয়ার মালিকগণ যখন অগ্রাধিকার পায়, এরকম একটা কোশ্চেনের অ্যান্সার আমরা অলরেডি করেছি। এটার অ্যান্সার হবে রাইট শেয়ার। রাইট শেয়ারের বাংলা হচ্ছে অধিকারযোগ্য শেয়ার। অধিকারযোগ্য শেয়ার। তাহলে দেখো যেহেতু অধিকারের কথাই বলা হচ্ছে এখানে, সো অ্যান্সার হবে রাইট শেয়ার। তারপর চলে যাই ২৭ নং প্রশ্নে। কোন ধরনের শেয়ারের মাধ্যমে কোম্পানি তার আয় পুনর্বিনিয়োগের সুযোগ পায়? কোন ধরনের শেয়ারের মাধ্যমে কোম্পানি তার আয় পুনর্বিনিয়োগের সুযোগ পায়? বোনাস শেয়ারের মাধ্যমে। বোনাস শেয়ারের মাধ্যমে। কেন? কারণ বোনাস শেয়ার মানে হচ্ছে এক্সট্রা পরিমাণ শেয়ার পাওয়া। যে এক্সট্রা পরিমাণ শেয়ার পায় সে চাইলেই সেখানে আবার বিনিয়োগ করতে পারে। সো এখানে কোম্পানি তার পুনর্বিনিয়োগের সুযোগ পাবে বোনাস শেয়ারের মাধ্যমে। ২৮ নং প্রশ্ন, সর্বদাই লভ্যাংশ পায়। সর্বদাই মানে সবসময় কন্টিনিউয়াসলি লভ্যাংশ পেতেই থাকবে। কারাই কন্টিনিউয়াসলি লভ্যাংশটা পায়? যারা অগ্রাধিকার শেয়ার মালিক। দেখো ঋণদাতারাও সবসময় তাদের লাভের অংশ পায়, কিন্তু এটা কিন্তু লভ্যাংশ নয়। ঋণদাতারা পায় সুদ, আর যারা শেয়ার মালিক তারাই সাধারণত লভ্যাংশ পায়। তো এখানে সাধারণ শেয়ার মালিকরা কখনোই টানা লভ্যাংশ পায় না। অনেক সময় দেখা যায় যে মুনাফার পরিমাণ কম হলে সাধারণ শেয়ার মালিকদের কোনো লভ্যাংশই দেওয়া হয় না। তো এখানে অগ্রাধিকার শেয়ার মালিক। তাহলে অ্যান্সার হবে এই যে খ নাম্বার প্রশ্ন। ওকে, তারপর চলে যাচ্ছি আমাদের এই পর্বের সর্বশেষ প্রশ্ন, ২৯ নং প্রশ্ন। এখানে বলছে অবন্টিত মুনাফা শেয়ারে রূপান্তর করে আনুপাতিক হারে বন্টন করা হয়। অবন্টিত মুনাফা শেয়ারে রূপান্তর করে আনুপাতিক হারে বন্টন করা হয়। মানে তুমি মুনাফার অংশটা নগদে না দিয়ে শেয়ারে রূপান্তর করে সেই শেয়ারটা দিচ্ছ বা শেয়ারটা বন্টন করছো। এই ধরনের শেয়ারকে আমরা বলে থাকি বোনাস শেয়ার, অথবা এটার আরেকটা নাম হচ্ছে স্টক লভ্যাংশ। তাহলে এটার অ্যান্সার হবে ৪, বোনাস শেয়ার মালিকদের মধ্যে। বোনাস শেয়ার মালিকদের মধ্যে শেয়ারে রূপান্তর করে আনুপাতিক হারে বন্টন করা হয়। এবং বোনাস শেয়ার বা স্টক লভ্যাংশ নিয়ে কিন্তু আমাদের এই অধ্যায়ে অনেকগুলো ছোট ছোট ম্যাথ আছে। সো এই ম্যাথগুলোও আমরা দেখব আমাদের নেক্সট পর্বে। সো আশা করছি এই পর্বের প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং যার যত কনফিউশন ছিল সব কনফিউশন দূর হয়ে গেছে। সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।